আমরা শুরুতে দেখতে পাচ্ছি পিআরপি 201। পিআরপি 201-এ যেটা থানার অফিসার ইনচার্জের কথা বলা রয়েছে। এখানে একটু কথা রয়েছে, আমরা যে থানার অফিসার ইনচার্জ বলতে আমরা ফৌজদারি কার্যবিধিতে আমরা পড়েছিলাম 4-1 যে থানার অফিসার ইনচার্জ, একজন অফিসার ইনচার্জ কাকে বোঝাবে? ওসি কে বোঝাবে। ওসি যদি না থাকে পুলিশ পরিদর্শক, তদন্ত 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 না থাকলে অফিসার ইনচার্জ অপারেশন, যদি অপারেশন না থাকে তাহলে হচ্ছে সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর যদি অ্যাভেলেবেল না থাকে বা অসুস্থ থাকে, অন্যত্র গিয়ে থাকে, একেবারেই নাই, তাহলে জ্যেষ্ঠ কনস্টেবল, সরি এএসআই, একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। এরপরে যদি না থাকে তারপরে হচ্ছে একজন সিনিয়র কনস্টেবল। তবে এখানে অফিসার, একজন অফিসার ইনচার্জ বলতে কিন্তু এখানে কনস্টেবলকে বোঝানো হয় না। অফিসার ইনচার্জকে একজন কনস্টেবলকে বোঝায় না, তাই না? তবে স্যার এখানে এসআই সাময়িক, বন্ধু সে মতো নাকি স্যার? হ্যাঁ, একজন কনস্টেবল আবার সাময়িকভাবে যদি কাজও করে তাও কিন্তু ওসি হিসেবে গণ্য হবে না। ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত দিতে হবে, দায়িত্ব তার অনুপস্থিতিতে কাজ করতে পারে। কাজ করারও ওসিও কি এক? এই জন্য অফিসার ইনচার্জ অফ পুলিশ স্টেশন বলতে অন্য সময় বোঝায় না, কারণ কোনো কনস্টেবল সাময়িক কাজ করলেও ওসি গণ্য হবে না। যদি ওসি অফিসার ইনচার্জ অসুস্থ হন তাহলে তিনি পরবর্তী সিনিয়র অফিসার কাছে দায়িত্ব হস্তান্তর করবেন এবং সেটা জিডিতে নোট দিবেন। এটা 201-এর কথা, আপনার একটু পড়ি না, 2-3টা কথা লাইন বলার আছে। তো এখানে আপনারা, এটা অনেকটা লিখিত প্রশ্নের ক্ষেত্রে আসে। 201 একটু ভালো করে পড়ে, যতটুকু আছে ততটুকু পড়লেই চলবে সিকোয়েন্স অনুসারে। এখানে এমসিকিউ গুলো বলা রয়েছে। এখানে এই ফৌজদারি কার্যবিধি কিন্তু আমরা সাথে কানেক্টেড রয়েছে 4-1 সাথে। আহ তাহলে কি আমরা বলতে পারি ধারার ও কনস্টেবলকে ওসি হিসেবে গণ্য করা যায়? হুম, কনস্টেবল জানে তো স্যার। কনস্টেবলকে যায় না, রাইট। তাহলে আমরা 201-এ যেটা দেখলাম, 1800 পুলিশ আইন অনুসারে সেকশন 12 অনুযায়ী, পিআরবি বিধান অনুসারে এবং 4-ত অনুসারে অফিসার ইনচার্জ পুলিশ স্টেশন কখনোই আইনি অর্থ অফিসার ইনচার্জ নন, কনস্টেবল হবে না। ও একমাত্র অসুস্থ হলে ওসি অফিসার ইনচার্জ অসুস্থ হয়, পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা থাকবে, নিকট চার্জ হস্তান্তর করবে। এখন জ্যেষ্ঠ একেবারে কনস্টেবল, সাব ইন্সপেক্টর এই সাইডে থাকলে তখন হচ্ছে কনস্টেবল। অবশ্যই চার্জ হস্তান্তর বিষয়টি কোথায়? জিডি লিপিবদ্ধ করতে হবে। এটা হচ্ছে 201। দায়িত্ব হস্তান্তর, ট্রান্সফার অফ চার্জ। এই যে থানার দায়িত্ব হস্তান্তর করে নতুন অফিসার দায়িত্ব নেওয়ার সময়, মনোযোগ দেন, 202, ভেরি ইম্পর্টেন্ট। দায়িত্ব হস্তান্তরের বিধান বা স্থায়ীভাবে দায়িত্ব, যখন থানার অফিসার ইনচার্জ যখন দায়িত্ব গ্রহণ করেন বা কি কারণে গ্রহণ করেন, কোনো অন্যত্র বদলি হলে বা এক জেলা থেকে যেখানে অন্যত্র বদলি কথাটা বেশি আসে, বা স্থায়ীভাবে গ্রহণ যদি করতে চায়, তার নতুন অফিসারের দায়িত্ব গ্রহণ করতে হলে সবসময় রিপোর্ট করবে। এবং থানার যে যত রেজিস্টার রয়েছে এবং মালখানা সবকিছুই, এই সমস্ত রেজিস্টার, নগদ টাকা, মালখানা, এগুলো কি করবে? যাচাই করবে। এবং সবকিছু যদি মিলে যায় যে সব সঠিক আছে তাহলে একটা প্রত্যয়ন দিবে। এবং দেখবেন ওসি স্যাররা বা ফাঁড়ি যারা দায়িত্বে থাকে, ওই আপনারা একটা একটা রিপোর্ট রেডি করে থানায় কি কি আছে, এরকম এক পাতা হোক, 2 পাতা হোক, স্টেটমেন্টের মতো একটা রিপোর্ট রেডি, এই আছে, এই বুঝাই দিয়ে গেলাম, সব মিলে গেলে একটা সার্টিফিকেট দিবে। এবং সার্টিফিকেট কি করবে? কি কি থাকবে? টাকা গ্রহণের বিবরণ, ক্রাউন প্রপার্টি গ্রহণের বিবরণ, এই যে সম্পত্তি জনের বিবরণ, মাল খারাপ যাচাই, এগুলো এই সব সব কিছু। এবং সবকিছু কি, কোথাও কোনো সাময়িক অনুপস্থিতি যদি সাক্ষ্য দিতে যাওয়া হয়, একমাত্র স্থায়ীভাবে যদি কোথাও চলে যায় তাহলে এই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। রেজিস্টার মেনটেনে যা কিছু আছে সবকিছুই একটা সার্টিফিকেট দিবে। এ দায়িত্ব হস্তান্তরের সময় একটা রিপোর্ট দিবে। তবে সাময়িকভাবে যদি দায়িত্ব, মানে কোথাও অসুস্থ আছে বা কেউ সাক্ষ্য দিতে গেছে, তবে শুধু জিডিতে নোট দিলেই হবে। এই যে জিডিতে একজন সাব ইন্সপেক্টরকে বা অপারেশনকে বা তদন্তকে যাই হোক একটা দায়িত্ব হস্তান্তর বা একজনকে দিলেই হবে, দায়িত্ব দিলে হবে, যাতে পরবর্তী আমি না আসা পর্যন্ত সে অফিসার ইনচার্জ হিসেবে গণ্য হবে। তাহলে 202টা হচ্ছে কি আমাদের ট্রান্সফার অফ চার্জ পুলিশ স্টেশনে কি থাকবে? কিসের সাথে সময়? থানা বা ফাঁড়ির চার্জ হস্তান্তর। থানা বা ফাঁড়ির চার্জ হস্তান্তর। আচ্ছা। আর এই কোনো কর্মকর্তা স্থায়ী বা থানা ফাঁড়ির চার্জ যদি গ্রহণ করে, প্রথমে কার কাছে রিপোর্ট করবে? সবসময় ওসি কার কাছে রিপোর্ট করবে? পুলিশ সুপারিনটেন্ডেন্টকে রিপোর্ট করবে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। চার্জ গ্রহণকারী কর্মকর্তা নিম্নে কোনটি পরীক্ষা করবেন? ক্রাউন প্রপার্টি, ক্যাশ রেজিস্টার, মালখানা, উপর সবগুলো খেয়াল রাখবেন। তাহলে আমরা কি কি দেখলাম? এই পিআরবি 202-এ দেখলাম যে থানা বা ফাঁড়ি চার্জ হস্তান্তর
স্থায়ী গ্রহণে এসপি কে 4 গ্রহণ সময় রিপোর্ট করতে হবে, এবং ক্রাউন প্রপার্টি ক্যাশ রেজিস্টার এবং মালখানা পরীক্ষা করতে হবে, সার্টিফিকেট একটি সার্টিফিকেট দাখিল করবে। গভর্নমেন্ট যদি হয় এটা সংশোধন করে নিবে, এবং চার্জ হস্তান্তরী যার কাছে নিচ্ছে ও তাকে ব্যাখ্যা দিতে হবে, কর্মতে ব্যাখ্যা দিতে হবে। দেখবেন যখন কোনো রেজিস্টার কোনো অফিসারকে দেওয়া হয়, তখন যদি কোনো ত্রুটি বিচিত হয়, লেখা উপরে লেখা থাকে একটা পেজে, এটা নিয়মে আছে, যখন নতুন নতুন রেজিস্টার খুলবেন বা দায়িত্ব দিবেন লেখা থাকে এই সমস্ত জন্য আপনি দায়ী থাকবেন। আর সাময়িকভাবে হস্তান্তর হলে শুধু চার্জ গ্রহণের সময় জিডিতে নোট করলেই যথেষ্ট হবে। 203 লেস ইম্পর্টেন্ট, বাট এটা আমরা সবসময় এসপি অফিসে আমরা একটা ক্লিনিং রিপোর্ট নাকি বলে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রিপোর্ট দেওয়া হয় প্রতি মাসে স্টেটমেন্টের সাথে। থানা ভিজিট করে একটা পরিষ্কার, এই 203 থানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ব্যারাক চারপাশ পরিষ্কার রাখতে হবে, পানি জমে এমন জায়গায় ভরাট রাখতে হবে, প্রতিদিন ব্যারাকে পরিদর্শন করা বাধ্যতামূলক। এগুলো হচ্ছে থানার অপারেশন যিনি দায়িত্বে থাকে তিনি এগুলো দেখে। থানা পরিষ্কার পরিচ্ছন্ন শৃঙ্খলা বজায় রাখা, এটা 203 এর কথা। লেস ইম্পর্টেন্ট, এখান থেকে কোনো কোনো কিছু আসলে জাস্ট রিডিং করে নিন। আচ্ছা, এখানে আমরা যে কথাগুলো 203 আছে, পরিষ্কার রেজিস্ট্রেশন, হাউস ক্লিনলেস, এখানে থানা হলে পরিষ্কার শৃঙ্খল থাকবে, প্রতিদিন নির্দিষ্ট ছাড়া রাখতে হবে, ব্যারাকার বিছানা না হলে গুটিয়ে রাখতে হবে, সাদা কাপড় ঝোলানো যাবে না, খাটের নিচে আবর্জনা রাখা যাবে না, থানার চত্বর জঙ্গল মুক্ত রাখতে হবে, পানি জমে গর্ত ভরাট রাখতে হবে, প্রতিদিন ওসি ব্যারাক পরিদর্শন করবে, মশারি ছিদ্র মেরামত, পোশাকের যথাযথ নিশ্চিত করবে, পরিদর্শনের ফলে যথাযথ জেনারেল সংক্ষেপে নোট করবে, যা যা পরিদর্শন করবে জিডিতে নোট দেবে। সবই এগুলো আলোচনা করলে মনে হয় যে এগুলো সব পিআরবির অন্তর্ভুক্ত, তো কোনো কিছু ইনস্ট্রাকশন বা অর্ডার গুলো মনে হয় যে সব পিআরবি কথা, আসলে সব পিআরবি। আচ্ছা, 204 এটা যে অন্য বিভাগ থেকে কেউ যদি আসে, গ্যাজেট অফিসাররা, থানা রেস্টরুম যদি থাকে, সে শর্ত হচ্ছে পুলিশ চাইলে তাৎক্ষণিক ছেড়ে দিতে হবে, তদন্ত অফিস চাইলে ব্যবহার করা, তদন্ত অফিস হিসেবে ব্যবহার করা যাবে না, জায়গা পরিষ্কার আগে অনুমতি নিতে হবে। এটা লেস ইম্পর্টেন্ট, দরকার নেই আপনারা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 205 সকলের জন্য, কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টরের জন্য থানা অফিসার ইনচার্জের দায়িত্ব, অর্থাৎ এখানে বলা রয়েছে মূলত এটা তো আপনারা দেখবেন স্টেশন অফিসারের দায়িত্ব নাকি এটা 205 আপনাদের, জি স্যার, স্টেশন বুঝে দেখতো। যে স্টেশন অফিসারের দায়িত্বগুলো কি কি একটু মনোযোগ দেন, এটা কিন্তু সকলের জন্য বলছি। এখানে রিটেনের প্রশ্ন, এখানে এটা 201 আর 205 রিটেনের প্রশ্ন, 201 এবং 205 রিটেনের প্রশ্ন, যেগুলো বলতে সেগুলো নোট করে পরবর্তী না বলা লাগে। আপনাদের এই পর্যন্ত যা পড়াইছি রিটেনের প্রশ্নগুলো পিডিএফ পাইছেন সবাই? পিডিএফ গুলা সবাই নিতে পারছেন? 2 3 4 পাতা করে দিচ্ছি, মানে 16 না 17টা পর্যন্ত মেন বই থেকে আলোকে পাইছেন না সবাই গ্রুপ থেকে? জি স্যার, জি স্যার। তিনটা হুম। ইয়েতে জি স্যার। না পাবার পাওয়া বলেন না। গেছে হ্যাঁ রূপঙ্কর, পাওয়া গেছে স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে 205-এ আমাদের ওই স্টেশন অফিসার যেটি থাকবে, স্টেশন অফিসার কে থাকবেন? অফিসার ইনচার্জ। এখন মূল দায়িত্ব হচ্ছে এখানে তার মূল ওসির মূল দায়িত্ব হচ্ছে যে শান্তি রক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা করা, এটাই তো মূল দায়িত্ব। অপরাধ প্রতিরোধ, তদন্ত, অপরাধী তথ্য সংগ্রহ, এগুলো হচ্ছে ওসি স্যারের থানার দায়িত্ব, মূল দায়িত্ব যে শান্তি রক্ষা, এটা একটা পিস কিপিং, এটা থানা এলাকায় শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা বজায় রাখা, এটা কিন্তু মূল দায়িত্ব। এবং অপরাধ প্রতিরোধ ও তদন্ত এবং অপরাধী তথ্য সংগ্রহ করা, এগুলো হচ্ছে মূল দায়িত্ব। প্রধান কাজ কি? আবার এর মূল দায়িত্বের ভিতরে আবার কিছু প্রধান কাজ আছে। এলাকা সম্পর্কে গভীর জ্ঞান রাখতে হবে, এটা একটা খেয়াল লাগে যে এলাকা সম্পর্কে আপনার থানার ওসি খুবই জ্ঞান রাখতে হবে। শুনেন একটা কথা বলি, এই 200 থেকে শুরু হয়েছে, 201 থেকে একেবারেই 355 পর্যন্ত, 340-50 পর্যন্ত একেবারে আমরা ভালো করে পড়বো। এখান থেকে সবসময় প্রশ্ন আসে, এখান থেকে রিটার্নের প্রশ্ন আসে, এখান থেকে এমসিকিউ আসে। এই জন্য এখানে একটা এখান থেকে হচ্ছে আপনার দায়িত্ব, তদন্তকারী কর্মকর্তা দায়িত্ব, কর্তব্য সবকিছু ইনক্লুডেড। এই জন্য এখান থেকে আস্তে আস্তে যাবো যাতে আপনার ভালো একটা নলেজ অর্জন হয়। প্রধান কাজ কি? এলাকা সম্পর্কে গভীর জ্ঞান রাখা, আর হচ্ছে চৌকিদারের মাধ্যমে, যারা চৌকিদার থাকে তাদের মধ্যে তথ্য সংগ্রহ করবেন, সন্দেহভাজন থাকবে ঘোরাঘুরি করে বা এদেরকে নজরদারিতে সার্ভিলেন্সে রাখবেন। পেট্রোলিং ব্যবস্থা সবসময় থানা এলাকায় 24 ঘন্টা পেট্রোলিং ব্যবস্থা আছে, দিনের বেলা এবং রাত্রিকালীন দুইটা ব্যবস্থায় থাকে। এবং নেইবারিং স্টেশনের সাথে এবং পাশাপাশি যে থানার আছে কাছাকাছি একদম সীমানা ঘেঁষে ওদের সাথে কি করে একটা সহযোগিতা করে, এটা প্রধান কাজ। একটা মূল কাজ গেল, একটা হচ্ছে থানার মূল দায়িত্ব, আর একটা হচ্ছে রেজিস্টার তদারকি, অর্থাৎ থানার ভিতরে প্রায় 86টি, এর ভিতরে 40-46টা ব্যাপার রয়েছে যে রেজিস্টার তদারকির ক্ষেত্রে সব রেজিস্টার ঠিকভাবে রাখা হচ্ছে না কিনা তিনি দেখবেন এবং নিয়মিত পরিদর্শন করবেন। আর এটা হচ্ছে গোয়েন্দা তথ্য সংগ্রহ, গুরুত্বপূর্ণ তথ্য যে সকল বিষয় রয়েছে কনস্টেবলের মাধ্যমে হোক যেভাবে হোক, এগুলা কি করবে? গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে। এখানে পয়েন্ট আকারে লেখছে, আপনারা যদি মনে রাখতে পারেন লেখা। আপনাদের মেইন বই যেটা আছে এখানে অনেকগুলো কথা আছে, মেইন বই আপনারা দেখতেই পাচ্ছেন যে থানা অপরাধ নিয়ন্ত্রণের জন্য তার প্রথম লক্ষ্য হচ্ছে অপরাধী এবং অপরাধ প্রবণ শ্রেণী ভবঘুরে যাযাবর অপরাধীর দলের সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করবে, যেটা আপনাদের মেইন বইয়ে লেখা আছে। তাদের উপর কার্যকর নজর রাখবেন এবং আইনসম্মত
প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করবেন। এগুলো হচ্ছে আমি শর্ট করে ওখানে দিচ্ছি আপনাদের বোঝাতে। এই উদ্দেশ্যে প্রধান উপায়গুলো হচ্ছে থানা এলাকার যে ভৌগোলিক অবস্থা, সন্দেহভাজন ব্যক্তি, অপরিচিত লোকদের সঙ্গে নিয়মিত কি করবেন, দ্রুত তথ্য সংগ্রহ করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে নিবন্ধিত অপরাধী যারা রেজিস্টার্ড ক্রিমিনাল রয়েছে তাদের উপর সক্রিয় নজর রাখতে হবে। এবং সার্ভিলেন্স রেজিস্টার এবং ভিলেজ ক্রাইম নোটবুক যথাযথ সংরক্ষণ হচ্ছে কি নিয়মিত এগুলো স্টাডি করতে হবে। ট্রল পেট্রোলিং বা পেট্রোলিং ব্যবস্থা করা, দক্ষতার সঙ্গে পরিচালনা করা থানা, অসৎ জীবিকা, ব্যাড লাইভলিহুড, ব্যাড ক্যারেক্টার যারা রয়েছে তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করা, এবং পার্শ্ববর্তী থানার কর্মকর্তাদের সঙ্গে একটা সহযোগিতা বজায় রাখে। এগুলো হচ্ছে মেইন মূলত স্টেশন অফিসার মেইন কাজ, মূল প্রধান দায়িত্ব করতে পারে। এছাড়া যেগুলো হচ্ছে আমাদের থানা এলাকার মধ্যে পরিদর্শন করবেন, এলাকার সম্মানিত ব্যক্তি যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ রাখবেন, যাতে তিনি নিয়মিত পূর্ণাঙ্গ তথ্য পান এবং সক্রিয় অপরাধের সঙ্গে অবগত হতে পারেন। এছাড়া এই বিষয়গুলো সবসময় কি করবে, সতর্কতা অবলম্বন করবে, এবং যাতে নির্দিষ্ট অপরাধীদের শনাক্ত করা যত সহজ হবে, অন্যথায় তদন্তের সফলতা অনিয়মিত অনিশ্চিত থাকবে। যেসব রেজিস্টার, যেগুলো একটু আগে বললাম, আইন, বিধি, এসপির বিশেষ আদেশ, আই রিপিট, যেসব রেজিস্টার আইন ও বিধি, এসপির বিশেষ আদেশ নিয়মিত হাতে লেখার প্রয়োজন নেই, সেগুলো ওসি নিজে না লেখলেও চলবে, তবে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে তিনি নিশ্চিত করবেন কি কি সব রেজিস্টার রেকর্ড যথাযথ ঠিক আছে, সব হালনাগাদ আপডেট আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে থানা কর্মকর্তা তার থানার এলাকায় জনস্বার্থ সংশ্লিষ্ট সকল গুরুত্ব তথ্য ইন্টেলিজেন্স সংগ্রহ করবে। এটা একটা গুরুত্বপূর্ণ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানার জনস্বার্থ গুরুত্বপূর্ণ তথ্য ইন্টেলিজেন্স সংগ্রহ করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন যদি সেই বিষয়গুলোর সঙ্গে কোনো ফৌজদারি অপরাধ সম্পর্ক নাও থাকতে পারে। এই 205 থেকে মোটামুটি আমাদের এমসিকিউ গুলা আজকে করে শেষ করতে পারি নাই, এই জন্য আপনাদের দেইনি, কালকে দিব আর কি, সুবিধা নেই। 205, তাহলে আমরা কি কি দেখলাম? 205-এ গিয়ে আমরা অপরাধ প্রতিরোধের জন্য 7টা বিষয় দেখলাম, প্রধান উপায় হিসেবে মনে রাখার জন্য এলাকার জনগণের ঘনিষ্ঠ আহ জ্ঞান ও সহযোগিতা, চৌকিদারের নিয়মিত তথ্য, রেজিস্টার ক্রিমিনাল যেগুলো রেজিস্টার রয়েছে সেগুলো সক্রিয় নজরদারি রাখা, সার্ভিলেন্স রেজিস্টার এবং পুলিশ ক্রাইম নোটবুক রক্ষণাবেক্ষণ, কার্যকর পেট্রোলিং ব্যবস্থা, ব্যাড লাইভলিহুডের বিরুদ্ধে মামলা, খারাপ চরিত্র, পার্শ্ববর্তী থানার সঙ্গে তদন্ত এবং আন্তরিক সহযোগিতা করা। আচ্ছা, তাহলে 205 গেল। 206, থানার আপনার দ্বিতীয় তৃতীয় অফিসার কথা বলা, সেকেন্ড এন্ড থার্ড অফিসার মনে হয় বলা রয়েছে 206, তাই নাকি আপনাদের ঠিক আছে না? থানা দ্বিতীয় তৃতীয় অফিসার জি অর্থাৎ স্যার, জি অতিরিক্ত, স্যার। এখানে দ্বিতীয় বা তৃতীয় অফিসার, সাব ইন্সপেক্টর, এসআই থাকলে তারা তদন্ত ভাগ করে নেবে, তো মূল দায়িত্ব ওসি থাকবে। এখানে মূলত কথা হচ্ছে 206-এর কথাটাই হচ্ছে মূলত কার্যক্রম ওসির পরিবর্তিত, অর্থাৎ এখানে সাব ইন্সপেক্টর বোঝাইছে, দ্বিতীয় তৃতীয় সেকেন্ড অফিসার, সেকেন্ড অফিসার পরে যারা পরে থাকবে তার তৃতীয় অফিসার বলা হয়েছে। অর্থাৎ এখানে ওসির মূল কাজ, আমরা সমস্ত থানার কার্যক্রম হচ্ছে ওসির, তো ওসির কার্যক্রম গুলাই করি। যদি কোনো থানায় দ্বিতীয়, সেকেন্ড বা তৃতীয়, থার্ড বা সাব ইন্সপেক্টর প্রদান করা হয়, তবে তারা অফিসার ইনচার্জ সামগ্রিক দায়িত্বের অধীন থেকে তারা নির্দিষ্ট অংশ অর্পিত তদন্ত দায়িত্ব পালন করতে পারবেন। এখন তো থানায় সেকেন্ড অফিসার নাই, আছে? এখন তো নাই। আছে স্যার, আছে। আছে, আছে আছে স্যার। স্যার, আছে। আছে স্যার, সব জায়গায় আছে স্যার। সেকেন্ড অফিসার সব আছে। জায়গায় আছে। সেকেন্ড বা থার্ড স্বাধীনভাবে তবে এরা কিন্তু থানার অফিসার ইনচার্জ নয়, এটা খেয়াল রাখতে হবে। দায়িত্ব অফিসার ইনচার্জ হিসেবে, তবে স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে না, আবার ওসির নির্দেশ অনুযায়ী তারা কাজ করবে, এবং ওসি যে কাজ বা তদন্ত নিকট অর্পণ করবেন তারাই সম্পাদন করবে। তবে থানার সার্বিক দায়িত্ব জবাবদিহির মধ্যে অফিসার ইনচার্জ ওসিরই থাকবে সবসময়, সবকিছু ওসির, সমস্ত থানার কার্যক্রম সব ওসির সাথে ইনক্লুডেড। 207, যেটা হচ্ছে কনস্টেবল থেকে এসে যারা পরীক্ষা দিচ্ছেন এদের আসবে পরীক্ষায়। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের দায়িত্ব, মূল উদ্দেশ্য রয়েছে, দায়িত্ব রয়েছে, কিছু ব্যতিক্রম রয়েছে। মূল উদ্দেশ্য কি? সবসময় এস এর কাজটা কি? এস এর কাজ হচ্ছে সাব ইন্সপেক্টরকে তার এসআই কেরানি রুটিন কাজ থেকে মুক্ত দেওয়া, সবসময় খেয়াল রাখবেন। একজন এএস এর কাজ হলো এসআই কে সাব ইন্সপেক্টর কেরানি রুটিন কাজ থেকে মুক্ত দেওয়া। দায়িত্ব কি? এএসআই দায়িত্ব কি থাকবে? রেজিস্টার, রিটার্ন, অফিসের কাজ, রিপোর্ট প্রসেস, রেজিস্টার, রিটার্ন, অফিস কাজ এবং রিপোর্ট প্রসেস। ব্যতিক্রম হচ্ছে কখনোই এফআইআর, কেস ডায়েরি, জেনারেল ডায়েরি এগুলো এসআই সাধারণ লিখবে না। এফআইআর করবে, লিখবে না, কেস ডায়েরি লিখবে না, জেনারেল ডায়েরি এগুলো এসআই করবে। দেখেন থানার ডিউটি অফিসার হিসেবে কিন্তু এসআই সে লেখার কথা নয়, যে যারা জিডি কিন্তু এসআই লিখবে না, লিখবে সাব ইন্সপেক্টর। কিন্তু এসডি হিসেবে, সহকারী হিসেবে যেহেতু কাজের চাপের কারণে সেই লিখবে। তদন্ত ভূমিকা কি একজন সাব ইন্সপেক্টরের? এএসআই সাধারণত তদন্ত করবে না, বলছে এএসআই তদন্ত করবে না, তবে জরুরি হলে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া যেতে পারে, তবে এসআই অনুপস্থিত থাকলে প্রাথমিক কাজ করবে। এসআই যদি অনুপস্থিত করবে, তবে এখানে বিশেষ যে বিষয়টা একদম ক্লিয়ার করে পিআরপি বিধানে বলছে যে একজন ষোড়থা 174/299 সে করবে এটা। অতিরিক্ত দায়িত্ব কি? সার্ভেলেন্স পর্যবেক্ষণ করবে, জরিমানা আদায় করবে, ছোট দায়িত্ব, টহল দায়িত্ব, খুবই চমৎকার।
ছোট ছোট করে পরীক্ষা লিখবেন না। লিখলে হয়েছে 207 লিখে আপনার ABCD ক খ গ যেভাবে লেখেন লিখতে হয়েছে। অতিরিক্ত দায় সে তাকে সার্ভেলেন্সে দেওয়া যায়, জরিমানা আদায় করা যায়, ছোট তদন্ত আছে, টল দায়িত্ব করানো যায়, থানা এলাকায় দায়িত্ব। আপনাদের মেইন বই যেভাবে বলা রয়েছে মোটামুটি এইভাবেই দেওয়া আছে যে এখানে কি কি। একজন এসএসএস সাব ইন্সপেক্টরকে থানায় পাঠানোর উদ্দেশ্য হচ্ছে সাব ইন্সপেক্টরকে তার সকল কেরানি রুটিন কাজ থেকে চাপ কমানো, এটাই হচ্ছে। আর ঊর্ধ্বতন এবং এই বিষয়ে খেয়াল রাখবে, ঊর্ধ্বতন কর্মকর্তারা উচিত এএসআই কে নির্দিষ্টভাবে দায়িত্ব দেয়। এএসআই কে যারা সিনিয়র মনে করে যে একজন এএসআই কে নির্দিষ্ট কিছু কাজ দেওয়া দরকার, তো এইসব কাজে অবহেলা করলে এবং শাস্তিযোগ্য এবং তার পানিশমেন্ট হয়। তবে সাব ইন্সপেক্টর সাধারণ তদারকি করবেন, কিন্তু রুটিনের ত্রুটির জন্য দায়ী করা যাবে না। মানে সামান্য ত্রুটির জন্য তাকে দায়ী করা যাবে না, যদি না ব্যাপক অবহেলার মাধ্যমে প্রমাণিত হয় যে সম্পূর্ণ তদারকি তার হয়েছে। যদি বিশাল বা আহ, কি বলে এটাকে, যদি একেবারে তাকে এমন এরকম একটা কাজ করছে যেটা হচ্ছে ব্যাপক অবহেলা, তাহলে তাহলে তাকে ব্যর্থতা দায় তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। তবে খতে যেটা বলছে এএসআই রেজিস্টার রিপোর্ট সংক্রান্ত দায়িত্ব, যে এএসআই রিটার্ন রেজিস্টার জন্য দায়ী থাকবে। তবে ব্যতিক্রম হলো এফআইআর, ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট, কেস ডায়েরি, জেনারেল ডায়েরি, ভিলেজ ক্রাইম নোটবুক, এগুলোর ক্ষেত্রে কি অবশ্যই এই চারটির প্রথম তিনটি, এই যে পরীক্ষায় এমসিকিউ আসে, এই চারটির প্রথম তিনটি এফআইআর, কেস ডায়েরি, এএসআই নিকট হস্তান্তর করা যাবে না যদি না সেই সময় অফিসার ইনচার্জ হন, যদি না সেই সময় থানার অফিসার ইনচার্জ, তাহলে এই তিনটা দেওয়া যাবে না। প্রথম তিনটা এফআইআর, কেস ডায়েরি, জিটি। তারপরে ভিলেজ ক্রাইম নোটবুক দেওয়া যাবে। সাধারণত ভিলেজ ক্রাইম নোটবুক তথ্য লিখবেন তো কর্মকর্তা যিনি এই তথ্য সংগ্রহ করেছেন। আর বিসিএনপি নোটটা কে লিখবে, যে তদন্ত কর্ম তথ্য সংগ্রহ করছে সেই লিখবে। বিসিএনপি সঠিকভাবে সংগ্রহের দায়িত্ব থাকবে জ্যেষ্ঠ একজন সাব ইন্সপেক্টরের উপর। বিসিএনপি কে দায়িত্ব থাকবে, জ্যেষ্ঠ একজন সাব ইন্সপেক্টর। গত বলছে ওসি আছে অনুপস্থিত থাকলে এএস এর ক্ষমতা, অর্থাৎ অফিসার ইনচার্জ যখন অধীনস্থ সাব ইন্সপেক্টর কি কথা অনুপস্থিত থাকে, অসুস্থ থাকে, জ্যেষ্ঠ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এএসআই সিআরপিসি এর তো অনুসারে এবং চার্জ গ্রহণ করতে পারেন অফিসার ইনচার্জ সকল দায়িত্ব। অর্থাৎ এখানে এই 207 গতেই বলছে যে অনুপস্থিত থাকলে এএসআই এর ক্ষমতা কি কি, এবং জরুরি পরিস্থিতি ছাড়া তাকে তদন্ত নিয়োগ করা যাবে না, খেয়াল রাখতে হবে। তবে এসআই অনুপস্থিত থাকলে কনফিডেন্সিয়াল অফিসে তথ্য পাওয়া যায়, আমলযোগ্য সংবাদ পাওয়া যায়, তার শুধু প্রাথমিক তথ্য ব্যবস্থা করবে, যেমন এফআইআর গ্রহণ করবে, তখন সুর দেওয়ার জন্য প্রয়োজন ব্যবস্থা করবে। এরপরে এসআই যদি থানা এলাকার মধ্য থাকেন তাহলে এএসআই কি করবে, সংশ্লিষ্ট পক্ষকে এফআইআর কপি দিয়ে এসআর কাছে পাঠাবে, যেটা ওসির ক্ষেত্রে একই বিধান। শুধুমাত্র যখন এসআই অসুস্থ অথবা নিজে অধিকারের বাইরে থাকেন তখন এএসআই নিজে যদি এরকমই দেখা যায় এসআই অসুস্থ রয়েছে, নিজ অধিকারের বাইরে রয়েছে, তখন এএসআই তদন্ত গ্রহণ করতে পারবে। আর এএসআই এর যে মূল দায়িত্বগুলো মোটামুটি এখানে অতিরিক্ত হিসেবে যেটা পাইলাম, থানার বিশেষ কাজে না থাকলে এএসআই কে নিম্নত কাজে পাঠানো যাবে। নজরদারিতে থাকা, সার্ভিলেন্স, রাতে পরিদর্শন, তাদের জীবনযাত্রার প্রতিসময় অনুসন্ধান করা, জরিমানা আদায় করা, সাধারণ সবাই অস্বাভাবিক মৃত্যু, আনন্যাচারাল ডেথ তদন্ত করা, টহল পেট্রোল ব্যবস্থা করা, ফাঁড়া, এসকর্ট, পুলিশ দায়িত্বে নিয়োগ দলের কি নেতৃত্ব দেওয়া। 207 এএসআই থেকে যারা সায়েন্স পরীক্ষা দেবেন মুখস্থ করে ফেলুন, এটা এটা আপনাদের আগে। 208 কনস্টেবলের দায়িত্ব কর্তব্য, এটা তো আপনারা ভালো করে জানেন, এটা হলো আমাদের বেসিক ফাউন্ডেশন। কনস্টেবলের দায়িত্ব কর্তব্য অনেক, ওয়ারেন্ট কার্যকর, পাহারা দেওয়া, টল দেওয়া, ভিড় নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, দাঙ্গা দমন করা। তারপর হচ্ছে নির্দিষ্ট কিছু তথ্য থাকে সেগুলো সন্দেহভাজন গ্রাম পরিদর্শন করা, সাক্ষী আনা, গ্রেপ্তার করা, পেট্রোলিং করা, সামান্য অফিসে অফিসে কার্যক্রম করা। তবে অফিসে কার্যক্রম স্থায়ী ভাবে নয়, পালাক্রমে কাজ, ডিউটি করা, এগুলো হচ্ছে আপনার কি বলে আর 208 এর সাথে সম্পর্কিত। বুঝতে পারছেন? এই রফিক ভাই, আমি তো ডিউটি যাব, একটু কাজ হ্যাঁ আছে। আপনি এখন মাদকের যে প্রশ্ন ধরছিলেন, সবাইকে একটু হ্যাঁ কি করেন